মুহূর্ত মাত্র দ্বিধা করবেন না প্রফেসর ইউনূসকে অ্যাবান্ডন করতে। প্রধান উপদেষ্টা নামাজে গিয়েছিলেন, সেখানে কি হলো? ঈদের নামাজের সঙ্গে এবার কুরবানির নামাজের কোনো ফারাক আছে কিনা? আপনারা সশরীরে কেউ তাকে দেখেছেন কিনা, এমন একটি প্রশ্ন থাকছে। সেই সঙ্গে আমরা দেখেছি সেনা প্রধান তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের মোলাকাত করতে, শুভেচ্ছা বিনিময় করতে, এবং রাষ্ট্রপতির সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। কেমন দেখলেন ডক্টর নাজমিন হাসান কলিমুল্লাহ? ধন্যবাদ। আমাদের পর্যবেক্ষক আন্তর্জাতিকভাবে যিনি কাজ করেছেন ৭১টি দেশে এবং একজন প্রতিবন্ধী মানুষ, ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। স্যার আপনি আপনার ক্যামেরাটা উল্টে গেছে। ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে আপনার বান কি মুনের পক্ষ থেকে, তিনি গত ঈদ উল ফিতরের নামাজের সময়ও গিয়েছিলেন ঈদগাতে, জাতীয় ঈদগায়, আজকেও গিয়েছে ধারাবাহিকতায়। এবং তিনি একটা কম্পারেটিভ পিকচার আমাদের সামনে হাজির করেছেন। তিনি বলেছেন যে গত ঈদ উল ফিতরের সময় ১০০০-এরও বেশি মুসল্লি সেখানে উপস্থিত ছিলেন, এবং যে পরিমাণের চৌম্বকীয় আকর্ষণ তিনি লক্ষ্য করেছেন তাদের চোখে মুখে প্রফেসর ইউনূসের প্রতি, সেটা তলানিতে এসে ঠেকেছে। আজকে ৮-৯০০-র বেশি লোক সেখানে উপস্থিত ছিল না, এবং সবাই উদ্গ্রীব ছিলেন কিভাবে যত দ্রুত সম্ভব বাড়ি চলে যাওয়া যায়। অর্থাৎ আপনার প্রফেসর ইউনূসকে সেই সুযোগটিও দেওয়া হয়নি, তিনি যে একটি ভাষণ দেবেন সেখানে, তার সেটা বুঝতে পেরে ইমাম সাহেব মুনাজাত ধরে ফেলেছেন। তো ফলে তার সেই ভাষণটিও দেওয়া হয়নি। এবং আমাদের এই প্রতিবন্ধী পর্যবেক্ষক, ডিসেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, তিনি আপনার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্রফেসর ইউনূস বক্তৃতা শেষ করার পরেই তাকে তিনি কতগুলো প্রশ্ন করবেন, বেয়ারা প্রশ্ন, কিন্তু সেই সুযোগ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। আর প্রফেসর ইউনূসকেও এবার সন্তুষ্ট থাকতে হয়েছে কতিপয় ব্যক্তি, মুসল্লি, যারা তাকে আবারও ৫ বছরের জন্য ক্ষমতাসীন দেখতে চান, সেই রকম বা সংখ্যায় খুবই কম এবং ক্ষীণ কণ্ঠ। আর এবার চার্চীয় কায়দায় তিনি কিন্তু এবার ঈদের নামাজে কোনো রকমের উপক্রম করেননি। জেস্টার দেখাতে চেয়ার টেবিল এবং আপনার পানির গ্লাস উধাও হয়ে গেছে। নতুন করে যুক্ত হয়েছে মাস্ক। অমিক্রনের ভয়ে, যে ইম্প্যান্ডিং আপনার নতুন ভ্যারিয়েন্ট করোনার, যেটি সামনে ছবল মারতে যাচ্ছে, সেটি সম্পর্কে তিনি সচেতন হয়েই মাস্ক লাগিয়ে গিয়েছেন। এক। দ্বিতীয়ত আপনার যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, যে মাননীয় সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার সঙ্গে হাজির হওয়াটা সস্ত্রীক, এই যে প্রোটোকলটা মেনটেন করার যে রিচুয়াল, সেটার মধ্য দিয়ে গেছেন। এবং মহামান্য রাষ্ট্রপতি, যিনি সর্বাধিনায়ক তিন বাহিনীর, তার কাছেও তিনি হাজির হয়েছেন। তো ফলে অ্যাজ এন ইনস্টিটিউশন সেনা প্রধান তার যা কর্তব্য সেটি তিনি সম্পন্ন করেছেন। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই যে প্রফেসর ইউনূসের সঙ্গে তার একটা গড়ছড়া হয়েছে। নো, সেটা নিশ্চিত করে বলা যায়। এক। দ্বিতীয়ত, এখানে প্রফেসর ইউনূসের জায়গায় যে কেউ যদি থাকতেন তার সঙ্গে তিনি দেখা করতেন, এতে কোনো সন্দেহ নেই। আর যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম, বিএনপির সিনিয়র নেতা, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু মহোদয়, তিনি তার নির্বাচনী আসনে আজকে এত বছর পরে ঈদ করতে গিয়েছেন, এবং সেখানেও আপনার মিডিয়াকে তিনি জানান দিয়েছেন তার পার্টির পক্ষ থেকে যে প্রফেসর ইউনূস যে প্রস্তাবনাটি হাজির করেছেন এপ্রিল ফুল সদৃশ্য, সেটি দুরভিসন্ধিমূলক, ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন। আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো যে তিনি অকপটে তার রাজনৈতিক মারপ্যাচ না করে খোলামেলা কথাটি বলেছেন। আসলে তার এই মতামতের সঙ্গে সিংহভাগ মানুষ একমত পোষণ করেন বলে আমাদের মনে হয়েছে। 12টি দলের পক্ষ থেকে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয়েছে যে প্রফেসর ইউনূসের এপ্রিল ঘোষণা হচ্ছে এপ্রিল ফুলের সামিল। খেয়াল করেন, 12টি রাজনৈতিক দলের জোট,
এর পাশাপাশি ভিপি নূর থেকে শুরু করে আপনার প্রিন্স মহোদয় থেকে শুরু করে অনেকেই কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুধুমাত্র এনসিপি, যেটি তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় পুরুষ্ট হচ্ছে সেই দলটি, এবং একটা সূক্ষ্ম রাজনীতি তিনি করেছেন, জামাতকে কগনিজেন্সে নেয়ার চেষ্টা করেছেন। কিন্তু জামাত সবচেয়ে সুশৃঙ্খল রাজনৈতিক দল বাংলাদেশে, এবং তারা বেকুব এবং বোকা নয় যে প্রফেসর ইউনূসের এই চালে তারা ধরা দেবেন। যদি দেখেন যে হাওয়া অন্যদিকে বইছে, তারা কিন্তু পাল ভিন্নভাবে উড়িয়ে দেবেন। মুহূর্ত মাত্র দ্বিধা করবেন না প্রফেসর ইউনূসকে অ্যাবান্ডন করতে। এটা তাদের পূর্ব ইতিহাস তাই বলে। জি, বুঝতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুহূর্ত দেরি করবেন না তাদেরকে ফেলে দিতে, দুটাই ভাইস ভার্সা। জি, মঞ্জুরুল হক, আপনার মূল্যায়নটি জানতে চাই, কেমন দেখলেন এবার ঈদের রাজনীতি? এটা তো স্যার বলেই দিলেন যেটা প্রটোকলের আওতায় পড়ে। আপনি কি একমত? আমার মনে হয় নাজমুল হাসান কলিমুল্লাহ, আমার স্যার, তিনি ইদানিং কালে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর একটু বেশি ক্ষিপ্ত, বেশি অসন্তুষ্ট। না, আমি একটু বলি, সেটা হলো যে এটা প্রটোকলের ভিতরে পড়ে যে সেনাপ্রধান মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। মহামান্য প্রেসিডেন্ট দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে বিভিন্ন ধর্মের, বিশেষ করে 4টি বড় ধর্মের প্রতিনিধিরা থাকেন, এবং সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই, প্রধানমন্ত্রীর জায়গায় প্রধান উপদেষ্টা, তার সঙ্গে তিনি প্রটোকল অনুযায়ী সস্ত্রীক দেখা করেছেন। বিষয়টা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ। এখন একটি রেগুলেশন ওয়ার্ক আর একটি ভেতর থেকে তাড়নার কাজ, এটা কিন্তু এক নয়। আমার যদি ডিউটির ভেতরে পড়ে যে স্যালুট দেওয়া আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে, সেটি আমি নিম পাতার রস খাওয়ার মতন মুখ করেও কিন্তু স্যালুটটা দিতে পারি। আর যদি আমার অন্তর থেকে তাগিদ আসে যে এই ভদ্রলোককে আমি স্যালুট দেব বা সম্মান জানাবো, সেটি আমার ভেতর থেকে অটোমেটিক্যালি আমার চোখে মুখে ফুটে বেরোবে। তো আমরা এই যে ছবিটি প্রত্যক্ষ করলাম সেনাপ্রধানের এবং প্রধান উপদেষ্টার, সেই ছবিটি অত্যন্ত ঘরোয়া এবং পারিবারিক অ্যাটমসফিয়ার প্রকাশ করছে, খুবই আন্তরিক একটা পরিবেশ প্রকাশ করছে। এই আন্তরিক পরিবেশটা আসলে মেকি না। আমার কাছে মনে হয়েছে যে এইটি স্বতঃস্ফূর্ত, অর্থাৎ উভয়ের সাথে যে ফুটবল খেলছেন, সেই ফুটবল খেলার একটা অংশকে আমি যদি উপমা হিসাবে ব্যবহার করি, যে সেনাপ্রধান হচ্ছেন স্টপার ব্যাক, সারা মাঠ বল ঠেকিয়ে মাঝমাঠ পার করে ডি বক্সে আসেন, কিন্তু গোল করেন না, বলটি ঠেলে দেন স্ট্রাইকারের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন স্ট্রাইকার, তিনি বলটি আস্তে করে লুফে নেন এবং গোলের ভিতরে ঢুকিয়ে দেন। কৃতিত্ব তার। তো এখন ডিসেম্বর পর্যন্ত যে আলটিমেটামটা ছিল, যে ডিসেম্বর, অনলি ডিসেম্বর অ্যান্ড এগেইন ডিসেম্বর, প্রথমত ডিসেম্বর, দ্বিতীয়ত ডিসেম্বর, তৃতীয়ত ডিসেম্বর, এই জায়গাটায় সেনাপ্রধানের অবস্থান ছিল। সেই জায়গাটায় যখন ওই ঈদের একদিন আগে প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে ডিসেম্বরকে আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি, নাও ইট ইজ এপ্রিল, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে বিএনপি বা 12 দল বা অন্যান্য 23টি দল যারা ডিসেম্বরে নির্বাচন চায়, এই দলগুলোর কথা বাদ দিলাম, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সমসাময়িক সময় দেখা হচ্ছে না, বিশেষ করে ঈদের দিন দেখা হচ্ছে না। ঈদের দিন দেখা হচ্ছে কার সাথে? সেনাপ্রধানের সাথে। এটি কিন্তু প্রধান উপদেষ্টা আগের যেদিন ভাষণ দিচ্ছেন ওই দিনই জানেন যে আগামীকালকেই সেনাপ্রধানের সাথে আমাকে একটা বৈঠকে বসতে হবে। যদিও উচিত ছিল প্রধান উপদেষ্টার প্রেসিডেন্টের সাথেও দেখা করা, কিন্তু উনি বরাবরই আগস্টের পর থেকে এই কাজটি করেননি। যাই হোক, তো যে ভদ্রলোকের সঙ্গে আমাকে ঈদের দিন হাসি খুশি ভাবে দেখা করতে হবে, এই ভদ্রলোকের যে দাবিটি আমি নাকচ করে দিলাম আগের দিন, যদি উনি আমাকে এই প্রশ্নটা তোলেন আলোচনায়, আমি কি উত্তর দেব? এরকম একটা হেজিটেশন কিন্তু তার থাকা উচিত ছিল, কিন্তু আমরা চোখে মুখে দেখলাম কোন রকম কোনো হেজিটেশন নাই, দুজন হাসি খুশি ভাবে কথাবার্তা বললেন। এই কথা থেকে যে জিনিসটি আসে, প্রথম জনগণের ভিতরে যে সন্দেহটি প্রথম থেকেই কিন্তু ডানা মেলেছে, সেই সন্দেহটি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান কার লোক। খুব সাদামাঠা প্রশ্ন জনগণের, জনগণ বুঝতে চায় ইনি কি আওয়ামী লীগের লোক। জনগণই উত্তর দিচ্ছে না, উনি তো আওয়ামী লীগের লোক নন। উনি কি বিএনপির লোক?
না, উনি বিএনপি কে খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান জানিয়ে গার্ড অফ অনার টনার দিয়ে সবকিছু করেছেন। ওয়াইরাস উনি বিএনপির লোক নন। উনি কি জামাতের লোক? না, উনি জামাতের নামটা আগে উচ্চারণ করেছেন বটে 5 তারিখে, এবং জামাতের সঙ্গে উনি একটি অফিসিয়ালি বৈঠক বসেছেন, যেটি অনভিপ্রেত বা অভূতপূর্ব। কোন রাজনৈতিক দলের সাথে সেনাপ্রধানের কোনো বৈঠক হতে পারে না। এই 22 তারিখের ঘটনার পরে, নাটক পরে, ওই পদত্যাগ নাটকের পরে উনি বসেছিলেন জামাতের সাথে ওই একই দিনে। জামাত ওই উপদেষ্টার অফিসে বসে ওখান থেকে মিটিং শেষ করে সরাসরি ক্যান্টনমেন্টে চলে এসেছিল। তো তাহলে কি উনি জামাতের লোক? না, সেরকম তো লক্ষণ টের পাওয়া যায় না। তাহলে উনি কার লোক? উনি তাহলে কার লোক? এই জায়গাটা জনগণের কাছে কোনো সদুত্তর নেই। জনগণ কোনো উত্তর 2 2 4 মেলাতে পারে না। তো জনগণকে যদি একটু হেল্প করা হয় মেলানোর জন্য, জি সেটি হচ্ছে যে কাশিমবাজার কুটিতে যে ষড়যন্ত্রটি হলো, সেই ষড়যন্ত্রের ফলে যখন আমি এখানে মীর জাফরকে বসালাম, তাহলে মীর জাফরকে পাহারা দেওয়ার জন্য আমি কাকে রাখলাম? আমার একটা সৈন্যবাহিনী দরকার, আমার একজন সেনাপতি দরকার। তো ডিপ স্টেট বলি, আর আমেরিকান সিনেট বলি, আর প্রেসিডেন্ট বাইডেন বলি, কমলা হ্যারিস বলি, যাই বলি, বা আইএসআই বলি, এই সবাই মিলে ষড়যন্ত্র করে যখন ডক্টর ইউনূসকে এখানে বসাচ্ছেন, তো ইউনূসের প্রোটেকশনটা কে দিবে? ডেফিনেটলি সেনাবাহিনী দেবে, পুলিশ তো না। তো সেনাবাহিনী যদি দেয়, তাহলে সেনাবাহিনীর যে প্রধান, তাকেও তো তাদের আমলের মধ্যে রাখতে হবে, তাদের গ্রিপের মধ্যে রাখতে হবে, তাদের আস্থার মধ্যে রাখতে হবে, তাই না? খুব সহজ একটা উত্তর। এই সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, ওনাকে আস্থায় না রাখলে ডক্টর ইউনূস তার আসনটি মজবুত করতে পারবেন না এবং টিকতে পারবেন না। তাহলে এই যদি আমরা উত্তরটা পাই, তাহলে কিন্তু বাকি উত্তরগুলো ইজিলি মিলে যায়, যে উনি মাঝে মাঝেই ঘুম থেকে জেগে ওঠেন, জনগণের স্পোকসম্যান হয়ে কথা বলেন, আলটিমেটাম দেন। তখন পর্যন্ত মনে হয় যে হ্যাঁ, উনি জনগণের যে নাদটা সেটি ধরতে পেরেছেন, জনগণ কি চাইছে সেটি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সরকারকে সেরকম একটি আলটিমেটাম দিচ্ছেন। কিন্তু পর মুহূর্তে যখন সরকার সেই আলটিমেটামটিকে ডাস্টবিনে ফেলে দেয়, তখন কিন্তু উনি আর কাউন্টার কোনো আলটিমেটাম দেন না, বা এই প্রশ্ন করেন না যে আপনি আমার বক্তব্যটা ডাস্টবিনে ফেলে দিলেন কোন সাহস বা কিসের বলে। এই প্রশ্নটা কিন্তু উনি করেন না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি আলটিমেটাম দেবেন, ইনি আলটিমেটাম ভায়োলেশন করবেন, ইনি আবার আলটিমেটাম দেবেন, উনি আবার ভায়োলেশন করবেন। এই যে খেলাটা চলছে, এই খেলাটাকে আমার কাছে মনে হয় যে স্টপার ব্যাক বল তুলে নিয়ে আসে, কিন্তু গোল করে না, দিয়ে দেয় স্ট্রাইকারের কাছে। স্ট্রাইকার গোল দিয়ে দিচ্ছে, এবং এবারও ডক্টর ইউনূস অ্যাজ এ স্ট্রাইকার গোলটি দিয়ে দিয়েছেন এপ্রিল মাস ঘোষণা করে। এখন বিএনপি চিৎকার করছে আমরা এটা মানি না, অমুক না তমক না, কিন্তু এটার মানিনার পক্ষে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু বিএনপি করেনি, আজকে পর্যন্ত করেনি। হয়তো ঈদের পরে করবে, ঈদের পরে একটা মিছিল করবে বা সমাবেশ করবে, সমাবেশ করে ওইটাকে নাকচ করবে। কিন্তু বিএনপির প্রতি যে আপনি এই আস্থাটা রাখবো আমরা সাধারণ জনগণ, যে বিএনপি এটা করবেই, আমি সেই আস্থার জায়গাটি দেখতে পাই না। এই যে বুঝতে পারছি। অনভিপ্রেত বলা বা এটা ভব্যতার বাইরে, এটা উনি বলতে পারেন না, এই শব্দগুলো কিন্তু এখানে আসে না। এখানে একটি শব্দই আসে, ওয়াই নট ডিসেম্বর। একটা এক্সপ্লেনেশন, অনলি ওয়ান এক্সপ্লেনেশন নিডেড, ওয়াই নট ডিসেম্বর। এই এই প্রশ্নটা আপনারা ছুড়ে দিন। এই প্রশ্ন ছুড়ে দিলে সরকারের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কি বক্তব্য আসে আপনারা দেখুন, তারপরে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করুন। বিএনপি কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ড একটি প্রশ্ন করেনি, নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই স্টপার ব্যাকের মতন বল নিয়ে মাঝমাঠে খেলাধুলা করছে।